ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল। ইন্দোনেশিয়ার ভূকম্পনের মাত্রা ছিল ৬.৩। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন। জাপানকে চীনের সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলতে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৬ সালের G20 শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে না দেশটিকে। ৩,০০০-এর বেশি রাজবন্দীকে ক্ষমা করল মিয়ানমার সরকার। ৫,৫০০-এরও বেশি বন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজিরো প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রায় বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পটি হয় সকাল ১১:৫৬। এর মাত্রা ছিল ৬.৩। দেশটির নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে মাটির ১৪ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। অন্যদিকে রাজধানী ঢাকায় আজ বিকেল ৪:১৫টায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৩.৬। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। গেল শুক্র ও শনিবার প্রায় ৩১ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে ৪বার ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়। মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর পূর্ব জলসীমায় নৌকা ডুবে ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং বুধবার সন্ধ্যায় লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় সব আরোহীকে উদ্ধার করে। বৃহস্পতিবার ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা আরোহীদের মধ্যে ১৫ জন মালয়েশীয়, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই। তিনি বলেছেন, তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন মার্কিন যৌথ ইশতেহারের ৩টি বিধানের স্পষ্ট লঙ্ঘন। এটি চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থ লঙ্ঘনকারী গুরুতর উস্কানিমূলক কর্মকাণ্ড। বৃহস্পতিবার তিনি আরও বলেন, তাইওয়ানের সঙ্গে যে কোনো দেশ ও অঞ্চলের সামরিক যোগাযোগের তীব্র বিরোধিতা করে চীন। এবছর তাইওয়ানের স্বদেশে প্রত্যাবর্তনের ৮০তম বার্ষিকী। এটি ন্যায় বিচারের এবং তাইওয়ান প্রণালীর দুপাশের স্বদেশীদের মধ্যে অটুট রক্তের বন্ধনের বিজয়। ২০২৬ সালের G20 শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণই জানানো হবে না। এমন খবর জানিয়েছে TRT ওয়ার্ল্ড। ধারণা করা হচ্ছে মূলত শ্বেতাঙ্গ কৃষকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং G20 জোটের সভাপতিত্ব হস্তান্তর নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বুধবার ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকরা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, দক্ষিণ আফ্রিকা কোনো সংগঠনেরই সদস্য হওয়ার যোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে গিয়েছেন। এই হামলাকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়ে এজন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন তিনি। বাইডেনের সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তিকে বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে আমেরিকায় নিয়ে যায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে সন্দেহভাজন ব্যক্তি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমেরিকায় গিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভাইয়ের সাবেক স্ত্রী ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ব্রাজিলের নাগরিক ফেরেইরাকে গেল ১২ নভেম্বর বোস্টনের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী টড পোমারলিও। জানা গেছে, গত কয়েক বছর ধরে লেভিটের সঙ্গে ফেরেইরার যোগাযোগ নেই। তবে লেভিটের ভাতিজা জন্মের পর থেকেই নিউ হ্যাম্পশায়ারে তার বাবার সঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র CNN-কে জানিয়েছেন, অবৈধ অভিবাসী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ আগুনে ৫৫ জন মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭৯ জনের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন। ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্টে আগুন নিয়ন্ত্রণ করতে ৮০০-রও বেশি দমকল কর্মী কাজ করেছেন। বিবিসি জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। ৮টি টাওয়ার ব্লক নিয়ে কমপ্লেক্সটি গঠিত। প্রতিটি ভবনই ৩১ তলা উঁচু।
চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান সামরিক পদক্ষেপ নিতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাজির এমন বক্তব্যের তীব্র ক্ষোভ জানিয়েছে চীন। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে বেইজিং। জবাবে জাপান বলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক নীতি প্রতিফলিত হয়েছে। এই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তাকাইচিকে চীনের সঙ্গে ভবিষ্যৎ উত্তেজনা এড়িয়ে চলতে বলেছেন। মঙ্গলবার ট্রাম্প টেলিফোনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে কথা বলেছেন। জাপান সরকারের দুটি সূত্র থেকেও বলা হয়েছে, ট্রাম্প টেলিফোনে তাকাইচির সঙ্গে কথা বলেছেন। গভর্নর থাকাকালে ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিসকারাকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে পেরুর একটি আদালত। বুধবারের এ রায় ঘোষণা করা হয়। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত পেরুর দক্ষিণাঞ্চলের মোকেগার গভর্নর ছিলেন ভিসকারা। সে সময় সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন নির্মাণ কোম্পানির কাছ থেকে $6,76,000 মার্কিন ডলার সমপরিমাণ ঘুষ নিয়েছিলেন তিনি। রায় ঘোষণার পর এক্সে দেয়া এক পোস্টে ভিসকারা বলেছেন, এটা বিচার নয়, প্রতিশোধ। সামরিক শাসন বিরোধী 3,000-এর বেশি রাজবন্দীকে সাধারণ ক্ষমা করেছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে নির্বাচনের আগে 5,500-এরও বেশি সাধারণ বন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ক্ষমাপ্রাপ্তদের অপরাধ ছিল তারা বক্তব্য দিয়ে জনসাধারণের মধ্যে অস্থিরতা বা ভয় তৈরি করেছেন, জান্তা বিরোধী মন্তব্য করে ভুয়া সংবাদ ছড়িয়েছেন। এসব বন্দীরা কখন মুক্তি পাবেন তা বলা হয়নি। জান্তা সরকারের সাধারণ ক্ষমা ঘোষণায় মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি থাকবেন কিনা তা জানা যায়নি। মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে প্রতারণা এবং মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন। 2022 সাল থেকে থাই ধনকুবের অ্যান্ড জেকাফং জেক্রাটাটিভ এবং তার কোম্পানি JKN গ্লোবাল প্রতিষ্ঠানটির মালিকানা কিনে নিয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের প্রতারণার অভিযোগে মালিকদের একজন অ্যান্ড জেকাফং জেক্রাটাটিভের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের বিরুদ্ধে মেক্সিকোয় মাদক ও অস্ত্র পাচারের অভিযোগের তদন্ত চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।